চলো, গুড মর্নিং সবাইকে। তো আজকে আমরা যে জিনিসগুলো করব সেগুলো হচ্ছে বেসড অন ত্রিকোণমিতি। সবকিছু ত্রিকোণমিতির উপর আজকে আমরা করব, ঠিক আছে? তাহলে ত্রিকোণমিতিতে আমরা যে বেসিক থিংস গুলো, এগুলো আমরা কি জানি যে একটা সমকোণী ত্রিভুজের উপরেই সবকিছু হয়, তাই তো? মেনলি সমকোণী ত্রিভুজের মধ্যেই সবকিছু হয়, মানে রাইট ট্রায়াঙ্গেল যেটাকে বলবো আমরা। তাইলে একটা সমকোণী ত্রিভুজের মানে রাইট ট্রায়াঙ্গেলের যে তিনটে বাহু থাকে, এই তিনটে বাহুর নাম কি কি আছে বলতো? একটাকে কি বলবো? অতিভুজ, একটাকে বলবো লম্ব, আর একটা বলবো অ্যাডজাসেন্ট বা ভূমি, বেস, তাই তো? তাহলে একটা সমকোণী ত্রিভুজের মধ্যে তিনটে বাহু থাকে, একটা হচ্ছে অতিভুজ, একটা হচ্ছে ভূমি, আর একটা হচ্ছে লম্ব, তাই তো? তাহলে সবসময় মনে রাখবে সমকোণী ত্রিভুজ মানে কি? একটা কোণ 90 ডিগ্রি, তাই তো? তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে অতিভুজ আমরা কাকে বলবো? 90 ডিগ্রি কোণের যে বিপরীত বাহু, ওটাকে আমরা বলবো অতিভুজ। বুঝতে পেরেছো সবাই? তাহলে এখানে আমি একটা সমকোণী ত্রিভুজের ছবি দেখতে পাচ্ছি। তাহলে এটার সমকোণটা পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখো লাল মার্ক দিয়ে আমি একটু ইয়ে করে দিচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে 90 ডিগ্রি, পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে এটার অপোজিট বাহু কোনটা? ওইটাই হচ্ছে অতিভুজ। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে যে কোনো সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটাকে বলা হয় অতিভুজ। প্রত্যেকে ক্লিয়ার? সমকোণী ত্রিভুজের যে বড় বাহু সেটাই হচ্ছে অতিভুজ। আর যে কোনো দুটোর মধ্যে একটা লম্ব আর একটা হচ্ছে ভূমি। হতে পারে নিচেরটা লম্ব উপরেরটা ভূমি, হতে পারে নিচেরটা ভূমি উপরেরটা লম্ব, কোনো ব্যাপার না। ক্লিয়ার? তাহলে আমরা সমকোণী ত্রিভুজের কি পেলাম? তিনটা বাহু পেলাম। তিনটা বাহুর মধ্যে বড়টা পেলাম অতিভুজ, আর একটা কোণ থাকবে 90 ডিগ্রি। 90 ডিগ্রির বিপরীতের বাহুটাকেই বলবো অতিভুজ। এদের মধ্যে একটা সম্পর্ক আছে, পিথাগোরাসের সম্পর্ক, মনে আছে? সেটা হচ্ছে অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই তো? এটা আমরা পিথাগোরাস উপপাদ্যতে অলরেডি পড়েছি যে আমরা যদি অতিভুজের স্কয়ার দেখি, সাপোজ অতিভুজটাকে আমি ই ধরলাম, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে আমরা কি পাবো? সি স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার প্লাস এ স্কয়ার। এটাই তো, এটা পিথাগোরাস বলে গেছেন, তাই তো? এটাকে পিথাগোরাস উপপাদ্য বলে। তো ঠিক আছে, এবার আমরা বিভিন্ন ধরনের সাইন, কস, টেন, এই জিনিসগুলো যে ত্রিকোণমিতিক যে অ্যাঙ্গেল, সেগুলো আমরা বার করব। এই ত্রিকোণমিতির তোমার ট্রায়াঙ্গেল যেটা আছে আমাদের, যেটা সমকোণী ত্রিভুজ আছে, তার ভিত্তিতে এগুলোর ভ্যালু কি হবে সেটা আমরা দেখব। তাহলে আমরা ধরে নিলাম যে এই কোণটা হচ্ছে থিটা, ঠিক আছে? এই কোণটা আমরা ধরলাম থিটা। এই কোণটাকে যদি থিটা ধরি, তাহলে এই কোণের সাইন থিটার ভ্যালু কি হবে? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। দেখো, এ বাই সি, এ বাই সি, এইটুকু, এই জিনিসগুলো তোমাদের মুখস্থ করতে হবে। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, এ বাই সি। এটা ক্লিয়ার? যদি সমকোণী ত্রিভুজের একটা কোণকে তুমি থিতা ধরছো, তাহলে ওই থিতা কোণের সাপেক্ষে লম্ব হয়ে যাবে কোনটা? যেটা হচ্ছে অপোজিট বাহু থিতা কোণের সাপেক্ষে, সেটাকে বলবো আমরা লম্ব। দেখো, থিতা কোণের সাপেক্ষে অপোজিট বাহু কোনটা? এটা ওপিপি দিয়ে দেওয়া আছে। তাহলে থিতা কোণের সাপেক্ষে যদি এটা ওপিপি দিয়ে দেওয়া থাকবে, সেটা হচ্ছে অপোজিট বাহুটা, এটাই হবে লম্ব। তাহলে যে কোণটাকে তুমি থিতা ধরবে, তার অপোজিট বাহুটাকে কি বলবো? লম্ব বলবো। আর থিতা কোণের সঙ্গে যেটা লেগে থাকবে, একটা হবে ভূমি আর একটা হবে অতিভুজ। তাহলে একটু আগে কি বলেছিলাম আমি? যে অতিভুজটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু। এবার যে কোণটাকে তুমি থিতা ধরলে, তার অপোজিটটাকে বলবো লম্ব, আর থিতা কোণের সঙ্গে যেটা টাচ হয়ে থাকবে সেটাকে বলবো ভূমি। বুঝতে পারছো? তাহলে এক্ষেত্রে আমার থিতা কোণটা দেখতে পাচ্ছ, তাহলে তার অপোজিট বাহু হচ্ছে এ, এটাকে আমরা অপোজিট বা লম্ব বলবো। আর যেটা নিচে অ্যাডজাসেন্ট মানে যুক্ত হয়ে আছে থিতার সঙ্গে, সেটা হচ্ছে বেস, ভূমি। আরেকটা যেটা যুক্ত হয়েছে, এটা অতিভুজ, তোমরা জানো সবচেয়ে বড় বাহু, এটাকে বাদ দিলে বাকি দুটা থাকছে, একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে ভূমি। তাহলে সাইন কোণের যখন থিতা করবে, তখন সাইন থিতা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে এ বাই সি। কস থিটা মানে কি? কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, মানে বি বাই সি। এটা হয়ে যাবে তোমার বি বাই সি। দেখো, বুঝতে পারছো এগুলো? ক্লিয়ার?
টেন থিটা মানে হচ্ছে তোমার লম্ব বাই ভূমি, দ্যাট ইজ এ বাই বি, এ বাই বি। বুঝতে পেরেছো? তাহলে সাইন কস ট্যান এগুলো কিন্তু তোমার মোটামুটি মুখস্থই করতে হবে এক ধরনের। কারণ সাইন মানে হচ্ছে লম্ব বাই অতি, কস হচ্ছে ভূমি, টেন হচ্ছে কি লম্ব বাই ভূমি। এই তিনটা বুঝতে পেরেছো বলো? প্রত্যেকে ক্লিয়ার তো? কেন এগুলো কিন্তু আমার ত্রিকোণমিতির অঙ্ক করতে লাগবে সবগুলো, এগুলো হচ্ছে বেসিক ত্রিকোণমিতি। ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, বি বাই সি। আমার চিত্রটা দেখো, চিত্রের মধ্যে বি হচ্ছে ভূমি বা অ্যাডজাসেন্ট, সাইন থিটা মানে হচ্ছে এ বাই সি, লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, টেন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। সবার হয়েছে এই জিনিসগুলো লেখা? চলো আমি নেক্সটটাতে যাচ্ছি তাহলে। এখানে আর কয়েকটা জিনিস বলা যাচ্ছে, আমি বলেই দিই আগে। দেখো সাইন থিটা কস থিটা টেন থিটা এই তিনটাই তোমাদের বোঝালাম। এটা যদি থিটা কোণ হয় তাহলে এইটাই হচ্ছে তোমার কি লম্ব, আর এটা যদি 90 ডিগ্রি হয় 90 ডিগ্রির অপোজিটটাকে বলবো আমরা অতিভুজ মানে হাইপোটেনিয়াস। বুঝতে পেরেছো? 90 ডিগ্রি কোণের অপোজিটটা হচ্ছে হাইপোটেনিয়াস বা অতিভুজ। অতিভুজ নিয়ে কারো কোনো ডাউট থাকবে না, কারণ হচ্ছে অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় বাহু যেটা ওইটাই, আর ওটা 90 ডিগ্রির অপোজিটেই থাকবে। আর বাকি দুটোর মধ্যে তুমি লম্ব আর ভূমি কিভাবে বিবেচনা করবে? প্রথমে দেখবে কোন কোণটাকে নিয়ে বিবেচনা করছে, এখানে এই কোণটা নিয়ে বিবেচনা করছে, তাহলে এই কোণের বিপরীত বাহুটাই হয়ে যাবে লম্ব। বুঝতে পেরেছো? যে কোণটাকে থিতা ধরা হবে তার বিপরীত বাহু হবে লম্ব, আর ওই থিতা কোণের সঙ্গে যেটা যুক্ত থাকবে সেটাকে বলবো ভূমি। বলো। তাহলে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে তোমার এ বাই সি, এটাকে সি যদি ধরি তাহলে এটা হয়ে যাবে এ বাই সি, কস থিটা হয়ে যাবে ভূমি বাই অতিভুজ, টেন থিটা হয়ে যাবে লম্ব বাই ভূমি। এইটুকু তোমাদের আপাতত বোঝালাম। এবার এবার যদি কোণ চেঞ্জ হয় তাহলে কিন্তু আমার লম্ব ভূমিও চেঞ্জ হবে। সাপোজ এটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটাকে যদি আমি থিটা ধরি, এটা এ দিলাম নাম, এটা বি দিলাম নাম, এটা সি দিলাম, এই বাহু হচ্ছে এ, এই বাহু হচ্ছে বি, এই বাহু হচ্ছে সি, মানে এই বাহুগুলোর নাম দিলাম আমি। তাহলে এবি বাহুকে আমরা কি বলবো সি, আর এসি বাহুকে বলবো স্মল বি, আর বিসি বাহুকে বলবো আমরা স্মল এ। ঠিক আছে, এগুলো হচ্ছে ভ্যালু গুলো। এবার এই কোণটাকে যদি থিটা ধরি, আমাকে বলো তো সাইন থিটা ইকুয়াল টু কি হবে? কেউ বলো, যে কেউ একজন বলো সাইন থিটা ইকুয়াল টু কি হবে? লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, ভেরি গুড। এবার বলো এবি লম্ব কোনটা অতিভুজ কোনটা? এবি বাই এসি। লম্ব আর আর অন্য কেউ অ্যান্সার দেবে? ট্রাই করো যে সাইন থিটা ইকুয়াল টু কি হবে। আচ্ছা ঠিক আছে, দেখো আমি কি বলেছিলাম অতিভুজ বড়টা হয়, তাহলে এটা নিয়ে কোনো ডাউট নেই, তাই তো? এটা নিয়ে কোনো ডাউট নেই, না। এটা অতিভুজ। ডাউটটা হচ্ছে লম্ব আর ভূমি নিয়ে। লম্ব ভূমি আমি কি বলেছিলাম, যে কোনটাকে থিতা ধরবে তার অপোজিট বাহুটাকে কি বলবো? অতিভুজ। লম্ব বলবো। যে কোনটাকে তুমি থিতা ধরেছো তার অপোজিটটা হয়ে যাবে লম্ব, তাহলে এক্ষেত্রে এটা কিন্তু লম্ব হয়ে যাবে। বুঝতে পেরেছো? আর ভূমি কোনটা হবে, যেটা ওই থিতা কোণের সঙ্গে লেগে থাকবে সেটাকে হয়ে যাবে ভূমি হয়ে যাবে, এটা হয়ে যাবে সিটা হচ্ছে ভূমি। বুঝতে পেরেছো কিনা বলো?
আমি বললাম না যে কোণটাকে থিতা ধরবে তার অপোজিটটা হবে লম্ব। তাহলে তুমি এই কোণটাকে যদি থিতা ধরে থাকো তাহলে এস বিসি বিসি এটা হয়ে যাবে লম্ব, এটা হয়ে যাবে লম্ব। তাহলে এখানে কি হয়ে যাবে, সাইন থিটা মানে লম্ব বাই অতি মানে এ বাই বি। বুঝতে পেরেছো? সবসময় যে সমান হবে তা নয়, কারণ এক্ষেত্রে থিতা কোণটা এটা নিয়ে, থিতা কোণটাকে আমি এটা ধরিনি, থিতা কোণটা উপরেরটাকে ধরেছি। এই জন্য কোণটা যেহেতু ওই উপরেরটাকে থিতা ধরেছো, সুতরাং লম্ব ভূমি কিন্তু অনেকে বিশাল কনফিউশন থাকে কি করে আসে, কারণ লম্ব কোণ ভূমি জানি না। আমি যে কথাগুলো বললাম বুঝতে পেরেছো? যে যে কোণটাকে তুমি থিতা ধরবে তার অপোজিটটা হবে লম্ব, যে কোণটাকে তুমি থিতা ধরবে তার অপোজিট হবে লম্ব, যে কোণটাকে তুমি থিতা ধরবে তার অপোজিট হবে লম্ব। এই স্টেটমেন্টটা মাথায় ঢুকে নাও, যে কোণকে তুমি থিতা ধরবে তার অপোজিট হবে লম্ব। আর অতিভুজ কি হবে? অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় বাহু, সবচেয়ে বড় বাহু মানে 90 ডিগ্রির অপোজিট যেটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ। 90 ডিগ্রির অপোজিট আছে এটা, এই বিটা হয়ে যাবে। ক্লিয়ার? এই দুটো স্টেটমেন্ট মাথায় ঢোকো, তাহলে দেখবে প্রথমে ত্রিভুজটাকে চেনো, প্রথমে ত্রিভুজটাকে চেনো। একটা মানুষের প্রথমে হাত কোনটা পা কোনটা তোমাকে জানতে হবে, তুমি যদি হাতকে পা বলে ফেলো তাহলে তো হবে না। তো সেই জন্য এই ত্রিভুজের পা কোনটা আগে জানো, প্রথমে ত্রিভুজ জানো, তারপরে জানবে হচ্ছে কোনটা লম্ব। ক্লিয়ার? প্রত্যেকে ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল দিচ্ছি, সবাইকে শিখতে হবে তো, শেখো। ভয়ের কিছু নেই, ভয়ের কিছু স্মল স্মল বি। আমাকে কেউ বলবে টেন থিটা ইকুয়াল টু কি হবে? যা খুশি যে যে কোনো একজন বলো, ভুল হলে হবে, তোমার মন লম্ব যেটা বাই বলছে সেটা ভূমি। বলো। লম্ব বাই ভূমি। টেন হ্যাঁ, লম্ব বাই ভূমি। বোঝা যায় না কথা বলে। সি বাই এ। এই হচ্ছে ভূমি, অবভিয়াসলি সি বাই। কেন হলো? সি কারণ বাই এ। থিটা কোণের বিপরীতে যেটা থাকে সেটাই লম্ব হয়, থিটা কোণের বিপরীতে যেটা থাকে সেটাই লম্ব হয়। থিটা কোণের লেগে অপোজিটে থাকবে সেটা হচ্ছে অতিভুজ, যেটা কোণের অপোজিটে থাকবে সেটা হচ্ছে লম্ব, আর থিটা যেটা থাকবে টাচ থাকছে সেটা হচ্ছে ভূমি। এখানে এক্সেলেন্ট যারা বলেছে সবাই। আমাকে বলো তো কট থিটা ইকুয়াল টু কি হবে? কট জানো কি? কট হচ্ছে টেনের জাস্ট উল্টো, টেনকে রিভার্স করে দিলে কট হয়। তাহলে টেন থিটা কি হবে? টেন টেন থিটা ছিল লম্ব বাই ভূমি, কট থিটা হয়ে যাবে ভূমি বাই ভূমি অতিভুজ। লম্ব। কি হবে? কথা বলে। মানে হচ্ছে ভূমি বাই লম্ব। টেন মানে হচ্ছে লম্ব বাই ভূমি, কট মানে হচ্ছে ভূমি বাই। তাহলে করে ভূমিটা আর নিচে এ বাই সি। কোনো ডাউট? কারো কোনো ডাউট বলো? জটিলতায় গভীরে চলে যায়। এই হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটার নাম দিলাম এক্স, এটার নাম দিলাম ওয়াই। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। ঠিক আছে? এই বাহুটার দৈর্ঘ্য দিলাম করলাম। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, পরিষ্কার বোঝা যাচ্ছে। এই কোণটা হচ্ছে অতিভুজ। এবার আমাকে বলো সাইন এক্স, সাইন কোণের এক্স কত হবে বলো? যে কেউ বলো সাইন কোণের এক্স কত হবে? সাইন, সাইন মানে কি? প্রথমে বলো সাইন মানে কি?
হোয়াট ইজ সাইন? সন্মুখের লম্ব লম্ব বাই বাই অতিভুজ। অতিভুজ। হ্যাঁ এ বাই বি। বোঝাই যাচ্ছে না আপনার কথাগুলো। ভুলে যাও। তোমরা শুনতে পাচ্ছ না আমার কথা? হ্যালো? ভালো মতো না বোঝাই স্যার, যাচ্ছে না, নেটের প্রবলেম বুঝে। নেটের প্রবলেম আছে, তো নেটটা প্রবলেম। এবারে শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ এখন শোনা যায় পরিষ্কার, এতক্ষণ ভালো মতো বোঝাই গেল না। এতক্ষণ অ্যাকচুয়ালি মোবাইল নেট ছিল, এখন ব্রডব্যান্ড কানেক্ট করলাম। বলো তাহলে সাইন এক্স কি হবে? আমি সাইন কোণের সাপেক্ষে এক্স কোণের সাপেক্ষে সাইন বার করব, এক্স কোণের সাপেক্ষে সাইন বার করব। তাহলে এক্স কোণকে নিয়ে বিবেচনা করতে হবে। এক্স কোণ কোনটা? এই কোণটা, এই কোণটা নিয়ে তোমাকে ভাবতে হবে এখন। ওয়াই কোণ ভুলে যাও। তাহলে আচ্ছা, এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা, অতি কোণটা? অতি তো ফিক্সড, এ অতিভুজকে তো তুমি নড়াতে পারবে না। এ হচ্ছে লম্ব, আর অতিভুজকে হচ্ছে তো নড়াতে পারবে না, অতিভুজ অতিভুজই থাকবে, এ বাই বি। বুঝতে পেরেছো? হ্যাঁ এ বাই বি, হ্যাঁ হ্যাঁ স্যার। বলো তো cos y ইকুয়াল টু কি হবে? cos y ইকুয়াল টু কি হবে? cos কোণে y কোণের সাপেক্ষে cos বার করতে হবে তোমাকে। cos y কি হবে? এবার x কোণ ভুলে যাও, y কোণকে নিয়ে বিবেচনা করো। cos মানে কি? cos মানে হচ্ছে ভূমি বাই অতি। cos মানে কি? ভূমি বাই অতি। cos মানে কি? ভূমি বাই অতি। ভূমি বাই অতি। হ্যাঁ, এ বাই বি এটা। সেম হবে a বাই b। দেখছো, কখনো কখনো sin x আর cos এর y দুটো সেম হয়ে গেল। কেন হয়ে গেল? কারণ কোনটা ডিফারেন্ট, কোনটা ডিফারেন্ট, সেই জন্য হয়ে গেল। এইগুলো মাথায় রাখবে। আচ্ছা, কারণ অনেকে সমকোণী ত্রিভুজ দেখলেই ভাববে যে উপরে যেটা খাড়া আছে সেটাই লম্ব। না, যেটা খাড়া থাকে সেটাই সবসময় লম্ব হয় না। কোণের সাপেক্ষে হয় লম্বভূমি। লম্বভূমির পরিচয় হচ্ছে কোণের সাপেক্ষে। কি বললাম? লম্বভূমির পরিচয় হবে কোণের সাপেক্ষে। যে কোণটা এটাই বিবেচনা করবে সেই কোণের সাপেক্ষে লম্বভূমি হয়। ওই কোণটার বিপরীত বাহুটাকে বলবো লম্ব, আর ওই কোণটার সঙ্গে টাচ হয়ে থাকবে যেটা, সেটা হচ্ছে ভূমি। ভূমি। বোঝাতে পারলাম? হুম, হ্যাঁ লিখে স্যার। নাও সঙ্গে। আর কি আছে? টোটাল ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল আমাদের কয়টা থাকে? আরো আছে সাইন, কস, টেন, sin সেক, cos। কোসেক, কট। সেক মানে কি? সেক মানে কি বলতো? সেকটা হচ্ছে কসের বিপরীত। তাহলে কস কি ছিল আমার? অতিভুজ বাই ভূমি। সেক থিটা মানে। এক্স্যাক্টলি, অতিভুজ বাই ভূমি হবে সেক। কারণ কি? আমার কস কি ছিল? কস ছিল ভূমি বাই অতি। তাহলে ভূমি সেক বাই হয়ে যাবে অতিভুজ বাই ভূমি। সেক হয়ে ভূমি। যাবে কি? অতিভুজ বাই ভূমি। এবার সেকের সাপেক্ষে আমি এক্স নেব না ওয়াই নেব? সাপোজ সেক ওয়াই নিলাম আমি। বলো তো সেক ওয়াই কি হবে? ওয়াই। বি বাই তাহলে অতিভুজ বাই সেক ওয়াই, সেক ওয়াই। এই যে এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এটা, তাই তো? তাহলে আমার অতিভুজ বাই ভূমি হবে বি বাই এ। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। এই তো পারছো তোমরা। সবাই, সবাইকে বলতে হবে কিন্তু। বুঝতে পেরেছো? তাহলে সেক ওয়াই হবে বি বাই এ, ভূমি বাই অতিভুজ এ, বাই অতিভুজ ভূমি। বাই ভূমি। আর কস, কস ওয়াই কি হবে? কস ওয়াই কি হবে? কস হচ্ছে ভূমি বাই অতি, মানে এ বাই বি। হুম, বুঝতে পেরেছো? এই তো জিনিস। এবার আমরা সাইন আর কোসেকে যাব। সাইন যদি জানি তাহলে কোসেকও ইজি, কারণ সাইনের বিপরীত হচ্ছে কোসেক। কি বললাম? সাইনের বিপরীত হবে কস। কোসেক। হুম, আমি বলছি স্পেলিংটা, দেখো। সাইন, সাইন এক্স ইকুয়াল টু একটা কিছু হবে, কোসেক এক্স ইকুয়াল টু একটা কিছু হবে। তাহলে বলো তো সাইন এক্স কি হবে? সাইন এক্স কি হবে? এ বাই বি। সাইন এক্স মানে লম্ব বাই অতি। ভেরি গুড। এখানে এক্স এর সাপেক্ষে লম্ব হচ্ছে এটা।
তাহলে এ বাই অতীত অতি বি। এবার কোসেক এক্স কি হবে? বি বাই এ। ভেরি গুড, কোসেক মানে বিপরীত, তাহলে সাইন এক্স এ যা ছিল তার উল্টোটা হয়ে যাবে। বুঝতে পেরেছো? হুম বলো তো টেন ওয়াই কি হবে? টেন ওয়াই কত কি হবে? লম্ব বাই ভূমি হবে। এক্স্যাক্টলি, লম্ব বাই ভূমি হবে। তাহলে ওয়াই কোণের সাপেক্ষে লম্ব কোনটা? সি। ভেরি গুড, সি বাই এ, তাই সি তো? বাই এ। হুম ভেরি গুড। বলো তো কট ওয়াই কি হবে? কট ওয়াই। এ বাই সি। ভেরি গুড, এ বাই সি। টেন আর কট সবসময় বিপরীত ভাববে, তাহলে টেন হচ্ছে সি বাই এ, কট হচ্ছে এ বাই সি। এবার সম্পর্কগুলো বুঝতে পেরেছো? সাইনের বিপরীত কি হয়? সাইনের বিপরীত হয় কোসেক, আর টেনের বিপরীত হয় কট, আর কসের বিপরীত হয় সেক। বুঝতে পেরেছো? এই ছটা জিনিস মনে রাখতে হবে। এই ছটা জিনিস মনে রাখতে হবে, একটা অপোজিটের বিপরীত, ইন দা সেন্স অনন্যক। অনন্যক বোঝো তো? এক বাই ওইটা। অনন্যক মানে উল্টে যাওয়া, অনন্যক মানে উল্টে যাওয়া। বুঝতে পেরেছো? তাহলে এগুলো মোটামুটি হয়ে যাবে আশা করা যায়। এটা বেসিক জিনিস করলাম। এবার আরো অনেক কিছু আছে, এই যে ফর্মুলা দেখতে পাচ্ছ, এগুলো বিশাল বিশাল ফর্মুলা, অনেক কিছু আছে। এগুলো আমরা ডিপলি এত ধীরে 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 করবো, সবগুলোই কাজে লাগবে। আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক টেবিল। মানে এই ভ্যালু গুলো তোমাকে জানতে হবে। এই ভ্যালুটা প্রথম প্রথম দেখলে মাথার উপর দিয়ে বেরিয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি মাথার উপর দিয়ে বেরোবে না। এটা ইজি, একদম ইজি। তোমরা জানো এই টেবিলটা সবাই? মাধ্যমিকে পড়েছিলে, সেকেন্ড চ্যাপ্টারে ছিল। মনে তো নেই, মনে কি আর আছে নাকি? মনে নেই তো মনে রাখতে হবে, এখন শেখাবো, মনে রাখবে। cos tan cot cos cos। দেখো এখানে কি আছে, তোমরা উপরে একটা অ্যাঙ্গেল গুলো দাও, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি। আর এইদিকে তুমি দাও সাইন, কস, টেন, কট, কোসেক, সেক। এই ছটা নাম দাও, দিয়ে টেবিলটা করো। আগেই করবে না, পুরোটা আগে করার দরকার নেই, আমি বোঝাবো তারপর করবে। শুধু তোমরা নামগুলো দাও, উপর দিয়ে দাও 0, 30, 45, 60, 90, 180। এই 180, 270-এ যাওয়ার দরকার নেই, 90 অব্দি থাক, ঠিক আছে? অত দূর যাওয়ার দরকার নেই। তাহলে তোমরা কি করবে? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি করবে। আর এইদিকে ছটা নাম দাও, সাইন, কস, টেন, কট, কোসেক, সেক। দিয়েছো? তারপর আমি বোঝাচ্ছি। আমি কি বললাম? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 45 ডিগ্রি। ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি লিখতে। আর এদিকে লিখতে বললাম সাইন, কস, টেন, কোসেক, সেক, কট। এই তো, কট, ঠিক আছে। সাইন, কস, টেন, কোসেক, সেক, কট, এটাকে লিখতে বললাম, আর এরকম বলছি দাগ দিতে। হ্যাঁ দিলে? হুম বলো। হ্যাঁ তারপরে হচ্ছে তো। হয়েছে, ভেরি গুড। দাও, হয়ে গেল। এবার দেখো, যেটা তোমার মনে রাখতে হবে, সাইন 0-তে 0, এটাকে মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে। সাইন 30 হচ্ছে 1/2, সাইন 45 হচ্ছে 1/√2, সাইন 30 হচ্ছে √3/2, সাইন 90 হচ্ছে 1। এই জিনিসটা তোমার মনে রাখতে হবে এনি হাউ। মুখস্থ বলো, মনে রাখা বলো, যা খুশি যেভাবে খুশি, এই জিনিসটাকেই তোমাকে মনে রাখতে হবে। তাহলে সাইন 0-তে কত? 0। সাইন 30-এর ভ্যালু কত? হাফ। সাইন 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2, সাইন 90 ডিগ্রি হচ্ছে 1। এবার সাইন যেটা আছে কসের ক্ষেত্রে রিভার্স হয়ে যাবে, মানে এদিক থেকে হয়ে যাবে।
সাইনটাকে যদি তুমি এদিক থেকে লেখো তাহলে কস হয়ে যাবে। তাহলে এখানে কি হলো, কস জিরোতে চলে আসবে 1, 30-এ চলে আসবে √3/2, 3/2। আর 45/3 না √3/2, হ্যাঁ এটা √3/2। 1/2 হ্যাঁ, মানে এদিক থেকে যাবে ডান দিক থেকে বাঁ দিকে। সাইনে যেটা ছিল সেটা ডান দিক থেকে বাঁ দিকে টানো তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে 1/√2। মানে উল্টো দিক থেকে টেনেছি আমি, দেখো 90টা 0-তে লিখলাম, 60-এরটা 30-এ লিখলাম, 45টা 45-এ লিখলাম, 30টা 60-এ লিখলাম, 0টা 90-তে লিখলাম। বুঝতে পেরেছো? হুম। তাই এইটুকু নিয়ে কোনো ডাউট নেই। না। এবার টেন জিনিসটা কি? টেন মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। টেন থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন কস তুমি যেটা করলে উপরে একটা লেখো নিচে একটা লেখো, কাটাকাটি করে যা আসবে তাই হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে সাইন থিটা যদি 0 হয়, কস থিটা যদি 1 হয়, টেন থিটা গেলে কি হবে? টেন 0 মানে কত হবে? 0/1। তাহলে টেন 0 ডিগ্রি কত হবে? 0 ডিগ্রি 0/1 হবে। 0/1 কত হয়? 0। বুঝতে পেরেছো? হুম। দেখো টেনে 0 আসছে, টেনে তাহলে 0 হয়ে যাবে, মানে 0/1। টেন 30 ডিগ্রি কি হবে? 1/2/√3/2। তাহলে টেন 30 হচ্ছে 1/2/√3/2। 1/2/√3/2, এটাকে ক্যালকুলেট করলে কি হবে বলো? নিচে 2 নিচে 2 কেটে যাবে, 1/√3 পড়ে থাকবে, তাই তো? হুম। তাহলে দেখো এটা টেন 30 ডিগ্রি হয়ে যাবে 1/√3। 1/√3। এবার 45-এ কি হবে? 1/√2/1/√2, উপরে নিচে কেটে গেল, ঝামেলা শেষ, তাহলে 1 হয়ে গেল। বুঝতে পারছো? 1045 1/√2 ডিভাইডেড বাই 1/√2 মানে কি উপরে নিচে সমান, তার মানে কেটে গেলে 1 হবে না? 1। হ্যাঁ। এবার 60 ডিগ্রিতে কি আসবে? √3/2 বাই 1/2, তার মানে √3/2 কেটে যাবে, √3/1, দ্যাট ইজ √3 হবে। আর √3 দুইটা বুঝতে কাটলে। পেরেছো? হুম। এবার হচ্ছে একের নিচে 0, একের নিচে 0 কত কত করলে কি হবে? কোন সংখ্যাকে যদি 0 দিয়ে ভাগ করো সেটা হচ্ছে অসংজ্ঞাত, ইনফিনিটি বলে এটাকে, মানে আনডিফাইন, যেটাকে তুমি বর্ণনা করতে পারবে না। বুঝতে পেরেছো? একের নিচে 0 বলেছো, আনডিফাইন। যদি 0-র নিচে 1 থাকতো তাহলে ওটার ভ্যালু 0 হতো, কিন্তু একের নিচে 0 মানে 0-কে কত দিয়ে গুণ করলে 1 পাবে? জানো না তুমি? এই জন্য না। আনডিফাইন। এবার এবার তুমি 10 পেয়ে গেছো, 10-এর বিপরীত কি ছিল? কট। 10-এর বিপরীত ছিল কট, তাহলে কটের ক্ষেত্রে কিন্তু 10টা রিভার্স হয়ে যাবে। তাহলে দেখো কটের ক্ষেত্রে 0টা হয়ে যাবে আনডিফাইন, তারপর হচ্ছে √3 হয়ে যাবে, তারপর একটা 1 হবে, তারপর একটা 1/√3 হবে, তারপরে 0 হবে। বুঝতে পারছো কটটা? সাইন কসে যেরকম সম্পর্ক, 10-এর সঙ্গে কটও সেম সম্পর্ক, উল্টোটা হয়ে যাবে। বুঝতে পারছো? হুম। ক্লিয়ার? 1। তাহলে এই যে 4টা আমরা বার করলাম, কোনো ডাউট হয়েছে বলো? প্রথমটা থেকেই কিন্তু বাকি 3টা বার করে নিলাম। সাইনকে উল্টো দিক করে লিখলাম, কস হয়ে গেল, সাইন বাই কস করলাম, 10 হয়ে গেল, 10-কে উল্টো দিক করে লিখলাম, কট পেয়ে গেলাম। এবার আমার রইল কোসেক আর সেক। এবার কোসেকের পালা, এবার আমার কোসেকের পালা। কোসেক মানে হচ্ছে সাইনের অন্য, তাহলে 1/sin। কি বললাম? কোসেক মানে হচ্ছে সাইনকে অপোজিট করে দিলে যা হবে, মানে রিভার্স করে দেবো, রিভার্স ইন দা সেন্স 1/, করবো, অনন্য করবো। বুঝতে পেরেছো? সাইনের ভ্যালুগুলো দেখো, সাইনের ভ্যালুগুলো এরকম ছিল, এগুলোকে রিভার্স করবো, তাহলে কোসেকে কি আসবে? 1/0। 1/0 মানে কি? অসংজ্ঞাত আবার। এবার 1/2টাকে তুমি উল্টো দিলে হয়ে যাবে 2, 1/√2টাকে উল্টে দাও হয়ে যাবে √2/1, মানে 1টা থাকবে না, এটা হয়ে যাবে 2/√3, আর এটা হচ্ছে উল্টে দিলে 1/1, তাই তো? 1কে যদি উল্টাও তাহলে কি হবে? 1/1 হবে না? 1/1। এবার কোসেক থেকে সেকে যে আসবে সেটা কি?
রিভার্স করে দেবে। তাহলে এখানে যে কোসেকের ওয়ানটা মানে এই দিক থেকে লিখবে। তাহলে প্রথমে হবে 1, 1 তারপর হচ্ছে তারপর 2/√3, 2/√3 তারপর হবে √2, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে infinity। তারপর হুম বুঝতে পারছো? তাহলে এই ছকটা বানানো কিন্তু মুখস্থ করার ব্যাপার নেই, শুধু মুখস্থ তোমাকে করতে হবে একটাই, সেটা হচ্ছে এইটুকু। এইটুকু সাইন তোমাকে মুখস্থ করতে হবে। তারপরে তোমাকে সম্পর্কগুলো জানতে হবে। সম্পর্কগুলো কি? cos আসলে উল্টো দিক থেকে হবে, ডান দিক থেকে বাঁ দিক। tan আসলে sin বাই cos আসবে। কোসেক কি? সাইনের অনন্যক, 1/sin করে দেবে, তাহলে কোসেক চলে আসবে। sec কি? sec হচ্ছে কোসেক যেভাবে করেছো তাকে উল্টো করে দিলে। আর cot কি? cot হচ্ছে tan এর অনন্য। 10 কে রিভার্স করে দেবে, ডান দিক থেকে বাঁ দিক থেকে cot পেয়েছি। দেখো বুঝতে পেরেছো? অনেকটাই ডিফিকাল্ট প্রথম শিখতে গেলে, বাট ছকটা মুখস্থ করতে হয় না, ছকটা চলে আসে অটোমেটিক। আমিও মুখস্থ করি না, আমি এইভাবে ব্রেনে ক্যালকুলেশন করে নিই, করে হয়ে যায়। কিন্তু সম্পর্কগুলো তোমাকে জানতে হবে, যে সাইনের সঙ্গে কোসেকের কি সম্পর্ক, কসের সঙ্গে সেকের কি সম্পর্ক, টেনের সঙ্গে কটের কি সম্পর্ক, এই জিনিসগুলো জানতে হবে। অনন্যকের সম্পর্ক কি আছে? সাইনের সঙ্গে কোসেক, কসের সঙ্গে সেক, টেনের সঙ্গে কট, এটা হচ্ছে অনন্যক সম্পর্ক। মানে একটা আরেকটার 1/, হয়ে যায়, এই জন্য অনন্যক বলে। আর যদি সাইড চেঞ্জ হয়, সাইড চেঞ্জ মানে কি? বাঁ দিক থেকে ডান দিক যেটা ছিল সেটা ডান দিক থেকে বাঁ দিক হবে, তাহলে সম্পর্ক হবে সাইনের সঙ্গে কসের। সাইনের সঙ্গে কস, দিক চেঞ্জ হচ্ছে, দেখো প্রথমে তুমি বাঁ দিক থেকে ডান দিকে গেলে যা ভ্যালু আসছে সেটাকে তুমি ডান দিক থেকে বাঁ দিকে করে দেবে, তাহলে কস পেয়ে যাবে। সেরকম ভাবে টেন কট, দিক সম্পর্ক পেয়ে যাচ্ছ। কোসেকের সঙ্গে সেকের দিকের সম্পর্ক পেয়ে যাচ্ছ, বাঁ দিক থেকে ডান দিক, ডান দিক থেকে বাঁ দিক। বোঝাতে পারলাম ছকটা? বলো এবার তুমি যা মিলিয়েছো, দেখো এখানে আছে কিনা। ওইগুলো আমাদের ছক পরিষ্কার হওয়ার জন্য, দেখো এখানে আছে কিনা। এইটুকু আমার দরকার নেই, এইটুকু আমার দরকার নেই, সরি 90 দরকার আছে, 90টাকে কাটলাম। এইটুকু আমার দরকার নেই, 80 পর থেকে আমার 80 পর থেকে শেখাবো, এটা জিওমেট্রিতে শেখাবো, কোঅর্ডিনেট এন্ড জিওমেট্রিতে শেখাবো। দেখো মিললো? হুম সবাই ক্লিয়ার? বলো না ডাউট? ডাউটে তো ভরা। কিছু কিছু জিনিস শিখতে হবে, তারপরে বাকিগুলো একটু মনে রাখা বুদ্ধি করে। যেরকম sin 0 0, এটা তোমাকে জানতে হবে। sin 30 হচ্ছে 1/2, sin 45 1/√2, sin 60 3/2, sin 90 1। এই স্টেটমেন্টটা তুমি যদি জানো, তাহলে বাকিগুলো এটা রিলেট করে বানানো যাবে। আর এখান থেকে কিন্তু অঙ্ক দেয়, সায়েন্স করলে কষ্টটা তো হয়ে যায়, মানে এই দিক থেকে শুরু করলেই তো হয়ে রিভার্স যায়। করে দিবে। এবার হ্যাঁ 10টাও হয়ে যাবে, কারণ সাইনের নিচে cos, sin বাই cos, sin বাই cos, তাহলে ভ্যালুগুলোকে কি করবে? 0/1 মানে 0, 1/2/√3/2, 1/2/1/√2, √3/2/1/2, 1/0। বুঝতে পেরেছো? মানে হ্যাঁ, sin বাই cos, সাইন বাই কাটাকাটি কস থেকে কাটাকাটি করলেই মানে 10টা এসে যাবে। 10টা হয়ে যাবে। এবার তুমি sin cos 10 পেয়ে গেছো, তাহলে সাইনের রিভার্সটা হয়ে যাবে কোসেক। সাইনের সঙ্গে কোসেকের কি সম্পর্ক? রিভার্স সম্পর্ক, মানে উল্টে দাও। তাহলে 0 ছিল, তাহলে 1/0 হয়ে যাবে। 1/2 ছিল, মানে 2/1 হয়ে যাবে, দ্যাট ইজ 2। 1/√2 ছিল, তো 1/√2 হয়ে যাবে √2 হয়ে যাবে, মানে উল্টে যাচ্ছে। বুঝতে পারছো? √3/2 ছিল, 2/√3 হয়ে গেল। 1 ছিল, 1/1 মানে 1ই থাকবে। বুঝতে পেরেছো? সেরকম ভাবে ব্যাপার কসের সঙ্গে সেকের সম্পর্ক, বুঝলে? হুম অনন্যক, মানে 1/1 হয়ে যাবে। বুঝতে পারছো? হুম এবার 10 এর সঙ্গে কটেরও সেম সম্পর্ক, অনন্যক হয়ে যাবে। বুঝলে? তাহলে প্রথমে একটা, তারপর একটা থেকে সাইন থেকে কস আসলো, আর সাইন কস জানা থাকলে 10 হয়ে গেল। এবার সাইন কস 10 থাকলে তুমি কট কোসেক সেক সবই পাবে। সেই জন্য তোমাকে একটু ভালো প্র্যাকটিস করতে হবে এই জিনিসটা, চারবার লিখে। এটা কিন্তু বিশাল কিছু নেই যে পুরোটা আমার মুখস্থ করতে হবে না, তোমার কিন্তু এটা অটোমেটিক চলে আসবে। একটা জানা থাকলে বাকিগুলো অটোমেটিক চলে আসবে, জাস্ট সম্পর্কটা বুঝতে হবে, তাই না? হুম আমি তো বুঝছি, একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। সায়েন্সটা হ্যাঁ, তো বুঝছি, সায়েন্স কোর্স কেমন করে আসলো, সায়েন্স করলেই হয়ে যাবে।
তাহলে দেখো তো আমাদের এই ফার্স্ট অঙ্ক এটাতে দেখো তো কি করা যায়, মাথায় আসবে না যদিও, বাট স্টিল। এই যে cot 10 আছে, এখানে cot 80 আছে, এই দুটোর দিকে নজর দাও। সবসময় মনে রাখবে cot আর হচ্ছে tan এই দুটো পরস্পরের পরিপূরক। পরিপূরক বলতে এই দুটো, সাপোজ এটা যদি 10 ডিগ্রি হয় আর এটা যদি 80 ডিগ্রি হয়, এই দুটোর ভ্যালু সমান হয়। মানে এই দুটো মিলে যদি 90 হয়, তাহলে tan আর cot সমান হয়ে যাবে। বুঝতে পারছো? পরিপূরক। এখানে দেখো একটা 10 ডিগ্রি আছে আর একটা 80 ডিগ্রি আছে। বুঝতে পারছো? তাহলে cot 10 আর cot 80, তাহলে এটাকে তুমি 10 লিখতে পারবে, বা এটাকে তুমি 10 80 লিখতে পারবে। তাহলে cot 10 কে আমরা লিখতে পারবো 1080। বুঝতে পেরেছো? আর এটা cot 80 আছে, এটাকে তুমি লিখতে পারবে 1010। মানে পরস্পর পরিপূরক। মানে আলটিমেট বলা যায় 1090 মাইনাস থিটা মানে cot থিটা। এবার যখন 1080 আর হচ্ছে cot 80 গুণ করবে একসঙ্গে, তখন দুটো 1 হয়ে যাবে, কারণ একটা আরেকটা অনন্য, তাই না? 10 মানে লম্ব বাই ভূমি, আর cot মানে ভূমি বাই লম্ব। তো লম্ব লম্ব কেটে গেল, ভূমি কেটে গেল, 1 হয়ে যাবে। তো সেম ভাবে আমার cot 20 আর cot 70 দেখো পরস্পর পরিপূরক হচ্ছে, তাহলে এই দুটোকে গুণ করলে 1 হয়ে যাবে। cot 20 মানে কি 1070, আর 1070 আর cot 70 গুণ করলে হয়ে যাবে 1। বুঝতে পারছো? তাহলে পড়ে থাকবে কি আমার cot 60 পড়ে থাকবে। আর cot 60 এর ভ্যালু তো আমরা জানি, cot 60 এর ভ্যালু তো আমরা টেবিলের মধ্যে থেকেই জানি। কত হবে cot 60 এর ভ্যালু? cot 60 এটা হবে না, 1/√3 1/√3 1/√3। তাহলে এটার অ্যান্সার হবে 1/√3। বুঝতে পেরেছো? কিছুই না, ত্রিকোণমিতি খুবই ইজি যদি তুমি মনে রাখতে পারো। না একবার বুঝে জানতো এই অঙ্কটা। দেখো এখানে তোমাকে দেখতে হবে কোনগুলো কি আছে। কোনগুলো দেখো কি কি দেওয়া আছে। cot 10 আর Cot 10 cot 80। 80 আর 10 মিলে কি হয়? 90 হয়, পরস্পর পরিপূরক। হ্যাঁ 90 হ্যাঁ। হ্যাঁ, তাহলে হুম। cot 10 টাকে তুমি লিখতে পারো 1080। বুঝতে পারছো? cot 10 টাকে, কারণ কি 10 মানে কি 90 মাইনাস 80, এই 10টা মানে কি 90 মাইনাস 80। হুম। তাহলে এটা হয়ে গেল cot 90 মাইনাস থিটা। cot 90 মাইনাস থিটা মানে 10 থিটা। বুঝতে পেরেছো? তাহলে এটাকে তুমি 1080 করে নিলে, আর এটা গুণ হিসাবে আছে। গুণ হিসাবে মানে কি প্রত্যেকটা গুণ হিসাবে আছে, তাহলে এটার সঙ্গে আমি cot 80 গুণ করব। তাহলে 1080 আর cot 80 গুণ করলে কি হয়? 10 মানে কি লম্ব বাই ভূমি, আর cot মানে ভূমি বাই লম্ব, তাহলে কেটে যাবে না? আলটিমেটলি দুটো কেটে গেল। সেম ভাবে কাটবে cot 20 সঙ্গে cot 70 কাটবে। 20 মানে কি 90 মাইনাস 70, আর cot 90 মাইনাস 70 মানে tan 70। tan 70 আর cot 70 কেটে গেল। পরে থাকবে cot 60। cot 60 cot 60 এর ভ্যালু আমরা জানি, 1/√3 1/√3। এই হচ্ছে এই ধরনের অঙ্ক। এখন হচ্ছে এই জিনিসগুলো তোমাকে জানতে হবে যে 10 90 মাইনাস থিটা মানে cot থিটা। এই জিনিসের একটা জিনিস তোমার এখানে শেখাচ্ছি, দাঁড়াও। টেন 90 মাইনাস থিটা মানে হচ্ছে cot থিটা। cot 90 মাইনাস থিটা মানে হচ্ছে tan থিটা। মানে দুটো অ্যাঙ্গেল মিলে যদি 90 ডিগ্রি হয়, তাহলে tan ইকুয়াল টু cot হবে। বুঝতে পারছো কি বললাম? সেম ভাবে sin 90 মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা। sin 90 মাইনাস থিটা cos এটা ঠিক আছে, এটা cos। তারপর হচ্ছে তোমার sec 90 মাইনাস থিটা ইকুয়াল টু cosec থিটা। তাহলে একটা জিনিস দেখো,
এটা দেখে কি বুঝলে? এটা দেখে তুমি এটা ক্লিয়ার করে দিলাম। কি বুঝলে? আরে দেখো 10 40 ডিগ্রি ইকুয়াল টু কট কত হবে বলো তো? প্র্যাকটিক্যালি করছি আমরা। কট কত ডিগ্রি হবে? বলো। দুটো মিলে 90 হতে হবে, তাহলে এটা যদি 40 হয় এটা কত ডিগ্রি হবে? 50 50 ভেরি গুড, এটাই তো আমি বললাম 10 90 মাইনাস থিটা, তাহলে 10 90 মাইনাস 50 হবে এটা। হুম 40 মানে 90 মাইনাস থিটা, তার মানে কি কট 50। বুঝতে পেরেছো? বলো কোনো ডাউট? এই 40 ডিগ্রিটাকে আমরা কি লিখতে পারি? 90 মাইনাস 50 লিখতে পারি তো। আলটিমেট কি হলো 10 40টাকে আমরা 90 মাইনাস 50 লিখতে পারি। 10 90 মাইনাস থিটা মানে কি কট থিটা, তাহলে কট 50, তাহলে এটা কিন্তু কট 50 হবে। বুঝতে পেরেছো? মানে 10 এর সঙ্গে কট কখন সমান হবে? যখন এই দুটো 90 ডিগ্রি হবে। দেখো এটা 40 এটা 50 মিলে 90 ডিগ্রি হয়ে গেল। বুঝতে পারলাম? হুম তো সেম ভাবে cos 50 ডিগ্রি ইকুয়াল টু sin কত বলো? চট করে 70 ডিগ্রি 70 70 70 মনে হচ্ছে তোমাদের। cos 50 হলে কি cos 50 হলে sin কত হবে? হ্যাঁ 40 40 40 আমি চল্লিশটা তো অঙ্ক করো ঠিকঠাক। আমি শুনেছি 20 ডিগ্রি। cos 50 কে আমরা কি লিখবো? 90 মাইনাস 40। cos 90 মাইনাস 40 মানে কি? sin 40। হুম এই কত সুন্দর জিনিস, কত সুন্দর জিনিস, তাই না? ঠিক আছে। cosec 70 ডিগ্রি ইকুয়াল টু sec কত ডিগ্রি হবে জলদি? 20 ডিগ্রি 20। কি করে হলো? এই 70টাকে আমি ভাঙাবো, কি করে ভাঙাবো? cosec 90 মাইনাস 20, 90 মাইনাস 20 করলে 70 আসে তো। হ্যাঁ তাহলে cosec 90 মাইনাস থিটা মানে হচ্ছে sec থিটা। হুম। ক্লিয়ার? হুম খুব জিনিস সুন্দর, খুব সুন্দর জিনিস যদি ভালো করে বুঝতে পারো। আজকে কি আরো হবে? একটু কন্টিনিউ করি, সবে তো স্টার্ট করলাম। তাহলে আপনারা করেন, তাহলে আমার তো আর সময় নেই। আচ্ছা ঠিক আছে, নো সমস্যা। ঠিক আছে স্যার, আমি তাহলে চললাম। এ বি সি, এই কোনটা সি হয়ে গেল, ঠিক আছে। আমাকে বলবে বলো তো এই ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত হবে? এটা হলো 12 দাঁড়া, একটা জিনিস এটা ভুল করেছি, এটা করো। এই ত্রিভুজের একটা ভূমি একটা লম্ব, তার দৈর্ঘ্য দেওয়া আছে। অতিভুজ মানে কি হবে? এই বড়টা অতিভুজ হবে, যেটা 90 ডিগ্রি অপোজিট, তাই তো। পিথাগোরাস উপপাদ্য কি বলছে? পিথাগোরাস উপপাদ্য কি বলছে বলো? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে কি হবে? অতিভুজটা কি হবে? 13 13 হবে। এক্সেলেন্ট, 13 হবে। 12 12 কত হয়? 144। 5 5 কত হয়? 25। তার মানে 169 হয়। তাহলে অতিভুজের স্কয়ার যদি 169 হয়, তাহলে অতিভুজ কি হবে? 13 হবে, তাই তো। তাইলে আমাকে বলো, আমি যদি বলি সাইন সি, সাইন সির ভ্যালু কি হবে বলো? সি কোণ হচ্ছে এটা, সি কোণ হচ্ছে আমার এটা,
তাহলে এই কোণের সাপেক্ষে সাইন কত হবে বলো, সাইন সি। 12/13। 12/13। ভেরি গুড, 12/13। 13/13 বুঝতে পেরেছো? এবার আমি যদি বলি, এই কোণের সাপেক্ষে তুমি বলবে আমাকে কোসেক এ কি হবে বলো তো, কোসেক এ। তাহলে এ কোণের সাপেক্ষে কোসেক কি হবে বলো? ওই তো 12/13 না, তোমার হচ্ছে অতি বাই লম্ব, অতি মানে 13/12। 13 ভালো করে দেখো, এ কোণের সাপেক্ষে বলেছি, এ কোণের সাপেক্ষে। আচ্ছা, 13 তোমার হচ্ছে 13/5। 13/5। ভেরি গুড, 13/5। দেখো 13/5 সবাই বুঝতে পারছো তো, নাকি মাথার উপর দিয়ে বেরিয়ে আসছে বলো? এবার চলো আমরা চলে যাব আমি যদি বলি সেক এ কি হবে বলো তো, এ কোণের সাপেক্ষে সেক কি হবে? কোনটা দেখালে গো? সেক এ। এই কোন, এ মানে হচ্ছে এটা অতি বাই ভূমি, অতি মানে হচ্ছে অতি বাই ভূমি 13/12। বাকিরা 13/12। ভেরি গুড। 13/12 এবার যদি দেখো, এটা এ কোণটাকে জাস্ট চেঞ্জ করে দিলাম, এ কোণটাকে আমি লিখলাম সি কোণ। তাহলে এবার কি হবে বলো তো, এই কোণগুলো যখন চেঞ্জ হয় তখন কিন্তু ভ্যালু গুলাও চেঞ্জ হয়ে যাবে। পরিষ্কার বুঝতে পারছো তোমরা? কারণ অ্যাঙ্গেলটা চেঞ্জ হওয়া কি, ভূমি আর লম্বটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেক সি কি হবে বলো? 13/5। সি কোণের সাপেক্ষে সেক কি হবে? 13/5। ভালো করে বলো। কি বলছো তো? যদি হয় হ্যাঁ, তাহলে ভূমি, অতি কোনটা হচ্ছে, অতি তো 13 হচ্ছে। অতিভুজ ফিক্সড। 13/5 হচ্ছে না, ভূমি তো 5। 13/5 আচ্ছা, সি কোণের সাপেক্ষে আমার বেস কোনটা হবে? এটা হবে বেস। এক্স্যাক্টলি, তাহলে 13/5 হবে। 13/5 13/12 কেন বললে? 13/5 হবে। 5 বললাম না, 13/5 বুঝতে পেরেছো? এরকম আরো অজস্র আছে, বাকিগুলো তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে, কারণ এত জিনিস তো বলা যাবে না। মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছো তো কি জিনিস বলো? হ্যাঁ স্যার। ভেরি গুড। দেখো এই জিনিসগুলো কিন্তু ক্লারিটি, মানে একদম পুরো ক্লিয়ার আইডিয়া থাকা চাই, নাহলে কিন্তু অঙ্ক করতে পারবে। বুঝলে তো? কারণ কোনগুলা যখনই চেঞ্জ হচ্ছে তখন কিন্তু তোমার লম্ব ভূমি চেঞ্জ হয়ে যাচ্ছে, হুম আর অতিভুজ তোমার ফিক্স থাকবে, অতিভুজকে কেউ চেঞ্জ করতে পারবে না। বুঝতে পারছো? চলো ফিরে যাচ্ছি আমরা আমাদের অঙ্কে। তো এটা একদম ইজি। কি হবে বলো? sin 45 equal to b cosec 30। sin 45, a sin 45 এর ভ্যালু কত বলো? ছক করেছো সবাই, ছকের মধ্যে দেখো কত আছে। ইন্টু কি হবে? sin 45 মানে 1/√2 ভেরি গুড। b cosec 30 কত হবে বলো? 2। স্যার 30 2 হবে। 2 তাহলে এবার দেখো, এখানে a আছে, এখানে b আছে, এটাকে এইদিকে নিয়ে আসো, a বাই b চলে আসলো। এবার √2টা ওইদিকে গেলে কি হবে? 2√2, তাই তো? 2 হ্যাঁ কেন a বাই b আনলাম? কারণ দেখো আমাকে এটা বার করতে হবে। তাহলে a বাই b এর পাওয়ার 4, তাহলে এটারও পাওয়ার 4 লিখতে পারবো। এটা পাওয়ার 4 করে দিলাম, কারণ আমার 4 আছে তো। a4 বাই b4 মানে কি? টু দি পাওয়ার 4 বাই b, a বাই b হোল 4, তাই তো? হুম তাহলে এটাকে 4 দিয়ে করলে কত হবে বলো? 2 তার পাওয়ার 4। 2 এর জন্য আসবে 16, আর √2 এর জন্য কত আসবে? 4, তাই তো?
তাহলে কত আসলো? 64। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 64। দেখো তো কোনটাতে 64 আছে? এবিসিডির মধ্যে কোনটা? এবিসিডির মধ্যে কোনটা 64? কোনটা 64 আছে বলো? 6 কিউব মানে হচ্ছে 6 গুণা 6 গুণা 6। 4 কিউব মানে হচ্ছে 4 গুণা 4 গুণা 4। 4। তাহলে এটাই হচ্ছে 64। বি নাম্বার। বি নাম্বার অ্যান্সার। কিচ্ছু ছিল না কিন্তু অঙ্কতে, শুধুমাত্র ভ্যালু পুট করে দিলে অঙ্কতে। বুঝতে পেরেছো? হ্যাঁ। জাস্ট আমরা ভ্যালুটাকে পুট করলাম, ওই ভ্যালুটা মনে রাখতে হবে, দ্যাটস ইট। চলো, এটাও খুব সুন্দর অঙ্ক। টেন থিতা প্লাস কট থিতা ইকুয়াল টু 2। এটা কত হবে? দেখে অনেকে ঘাবড়ে যাবে, দূর এত বড়, কিন্তু অঙ্ক কিছুই না। দেখো 2 মানে কি? আমি বলতে পারবো 1 + 1। তাহলে এটাকেও যদি 1 ধরি, এটাকেও যদি 1 ধরি, তাহলে 10 কত হয়? 1। 45। কটের ক্ষেত্রে কত হয়? কট 45 ইকুয়াল টু 2 হয়ে গেল, তাই তো? এটা 1, এটা 1। তাহলে এখান থেকে পরিষ্কার ক্লিয়ার, থিতা ইকুয়াল টু 45 ডিগ্রি। বুঝতে পেরেছো? টেন থিতা প্লাস কট থিতা ইকুয়াল টু 2 হয়, তাই তো? তাহলে আমি ধরতেই পারি 2টা 1 1। টেন থিতা 1, কট থিতা 1। দেখো 10 45, কট 45 1 হচ্ছে। আছে তো ভ্যালু? 10 45 এর ভ্যালু কত? 1 তো? 1। কট 45 এর ভ্যালু কত? 1 তো? তাহলে 1 1 যোগ করলে 2 হয়ে যাচ্ছে। তাহলে থিতার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। থিতার ভ্যালু কত? 45 ডিগ্রি। এখানে চলে যাও, 10 টু দি পাওয়ার 100 থিতা, তার মানে 10 45 এর উপর 100, তাহলে 1 এর পাওয়ার 100 প্লাস আবার 1 এর পাওয়ার 100, তাই তো? তাহলে 1 এর পাওয়ার যতই থাক না কেন, ওটার ভ্যালু কত হবে? 1ই হবে, তাই তো? তাহলে অ্যান্সার হয়ে যাবে আমার 2। বুঝলে কিনা বলো? 10 এর পাওয়ার 100 মানে কি? 10 45 এর পাওয়ার 100 মানে 10 45 মানে 1, 1 এর পাওয়ার 100। তো 1 এর পাওয়ার তুমি যাই লেখো না কেন, আলটিমেট ওটার ভ্যালু কত? 1ই হয়, তাই না? তো সেম ভাবে cot টু দি পাওয়ার 100 মানে হচ্ছে 1 এর পাওয়ার 100 তার উপর 100, মানে 1 এর পাওয়ার 100। তাহলে 1 + 1 that is 2 is our answer. ক্লিয়ার? প্রত্যেকেই বলো। চলো দেখা যাক নেক্সট অঙ্ক কি বলছে। বলছে আলফা প্লাস বিটা হচ্ছে 90 ডিগ্রি, আলফা বিটা হচ্ছে 2:1। এরকম ভাবে আমরা অ্যারিথমেটিক রেশিও করেছিলাম, সেম ভাবে করো। এটুকু আগে বার করো যে আলফা বিটা হচ্ছে 90 ডিগ্রি, আলফা ইস টু বিটা 2:1। আলফার ভ্যালু কত, বিটার ভ্যালু কত? অ্যারিথমেটিক করো রেশিও। কত হয়েছে? আলফা কত, বিটা কত বলো? হয়েছে? ঝুমার পারা উচিত। ভেরি গুড, এক্সিলেন্ট। 60। এটা বোঝানোর কিছু আছে? না। বোঝানোর কিছু নাই, ভেরি গুড। তাহলে cos আলফা আর cos বিটা বসিয়ে দাও। cos আলফা মানে কত? cos 60। cos বিটা মানে কত? cos 30। কত হবে? cos 60 কত, cos 30 কত? দেখো ভ্যালু। এর রেশিও বার করতে বলি, আর কিছু। 2। cos 60 মানে কত? 1/2, তাই তো? 1/2। আর ওইটা কত? 1:√2 মানে 1/2 2 হচ্ছে 3 √2/2 বা √3/2। √3/2 2 কেটে যাবে। হ্যাঁ, তাহলে এটা 1/√2। 1/√2 নেই কোথাও, √2 গল্প নেই এখানে, √3/2 আছে। দেখো cos 30 মানে √3/2, তাই তো? যদি আমি ভুল বলে না থাকি। কি হলো তো? 1:√3। এক্স্যাক্টলি। জাস্ট ভ্যালু পুট করো, রেশিও বার করো, গল্প শেষ। হচ্ছে। সোজা লাগলো অঙ্কটা?
নেক্সট, অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলের পরিচয় তোমাদের দেইনি। অ্যাকিউট মানে হচ্ছে যেটা লেস দেন 90 ডিগ্রি, সেটাকে বলবে অ্যাকিউট অ্যাঙ্গেল। মানে বাংলায় বলে সূক্ষ্মকোণী ত্রিভুজ। বাংলায় কি বলে? সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। যেটা লেস দেন 90 হয় সেটাকে অ্যাকিউট বলে। তো থিটা হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট। and 7 sin square theta plus 3 cos square theta equal to 4. তাহলে 10 থিটার ভ্যালু কত হবে? এখান থেকে আমাদের একটা জিনিস জানতে হবে, এটা হচ্ছে sin square theta plus cos square theta equal to 1 হয়। কি হয়? এই জিনিসটা তোমাদের একটু জানতে হবে। sin square theta plus cos square, এটা একটা ফর্মুলা। sin square theta plus cos square theta equal to 1 হয়, এই জিনিসটা তোমাদের জানতে হবে। বুঝতে পেরেছো? এই জিনিসটাকে কাজে লাগাতে হবে এখানে। এই ফর্মুলাটাও লেখা আছে লাস্টের দিকে, আমি অলরেডি ওই ছক দিয়েছি না, ত্রিকোণমিতিক ফর্মুলা এখানে আছে। sin square theta plus cos square theta equal to 1, sec square theta minus tan square theta equal to 1, cosec square theta minus cot square theta equal to 1। এই তিনটা ফর্মুলা খুব ইম্পর্টেন্ট মারাত্মক। তিনটা ফর্মুলা আমি তোমাদের বলে দিচ্ছি, লিখে নাও কপিতে। এতদিন অ্যারিথমেটিকে কি বলেছিলাম? কোনো ফর্মুলা টর্মুলার দরকার নাই, ফর্মুলা ছাড়া অঙ্ক করো। ত্রিকোণমিতিতে শুধু ফর্মুলা আর ফর্মুলা। বুঝতে পেরেছো? ওখানে ত্রিকোণমিতিতে ফর্মুলা ছেড়ে অঙ্ক করার বুদ্ধি। দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, বুঝতে পারেন? cosec স্কয়ার থিটা মাইনাস, এটা কিন্তু মাইনাস, ঠিক আছে, cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এই তিনটে ফর্মুলা একদম মুখস্থ করে নেবে। sin স্কয়ারের সঙ্গে cos স্কয়ার যোগ করলে 1 হয়, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার করলে 1 হয়, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার করলে 1। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমাদের এই প্রথম ফর্মুলাটা কাজে লাগবে। হ্যাঁ, দেখো 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা, 7 sin স্কয়ার থিটা আমি লিখতে পারবো 4 sin স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা লিখতে পারি তো? 4টা আছে, তাহলে 4টা 3টা লিখলাম। কেন 4 3 লিখলাম? কারণ এখানে 3 আছে বলে, তাই তো? প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 4। এটা কিন্তু 4 তার। ঠিক আছে, তাহলে আমি কি পেলাম? 7 sin স্কয়ার থিটাকে আমি ব্রেক করলাম। কি করলাম? ব্রেক করলাম। কত? 4 sin স্কয়ার থিটা আর 3 sin স্কয়ার থিটা হ্যাঁ, আর 3 cos স্কয়ার থিটা আছে। তাহলে দেখো এই দুটো দিকে মজার জিনিস, 3 cos স্কয়ার থিটা আর 3 sin স্কয়ার থিটা আছে। তাহলে এটার ভ্যালু কত হবে? 3 কমন নাও, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 হয়ে যাবে, মানে এইটুকুর ভ্যালু 3 হয়ে যাবে, একই না? 3 দিয়ে কমন নেব। এক্স্যাক্টলি। এই জন্য তুমি ভাঙলাম 7 sin স্কয়ার থিটা। কেন? কারণ আমার 3 cos স্কয়ার থিটা এখানে দেখা যাচ্ছে, তাহলে কি এখানে 3 sin স্কয়ার থিটা আমার সঙ্গে দরকার আছে, এই জন্য 60টাকে আমি 4 3 করলাম। তাহলে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 4। এবার 3 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা মানে হচ্ছে 3। তিন কমন নিলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে এখানে কি হয়ে গেল? আলটিমেটলি আমার 4 sin স্কয়ার থিটা প্লাস 3 ইকুয়াল টু 4 হলো, তাই তো? 4, হ্যাঁ। হয়ে গেল। এবার 3টাকে ওই সাইডে নিয়ে চলে যাও। তিনটাকে ওই সাইডে নিয়ে গেলে তাহলে 1 হয়ে গেল। তাহলে আমার কি আসলো? আমার আসলো 4 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাই তো? দেখো 4 sin স্কয়ার থিটা প্লাস, যদি 3 কমন নেই এরকম আসবে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 4। এবার 4 sin স্কয়ার থিটা প্লাস, এটা তো 1 হয়ে গেল,
আর এটা 1 3টাকে আমি ওইদিকে নিয়ে গেলাম, তাহলে 4 - 1 কত হবে? 4 - 3 = 1 হয়ে যাবে না? এবার 1 দেখো স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে? 1/4 হয়ে যাবে। এই 4টাকে ওই সাইডে নিয়ে গেলাম, 1/4 তাহলে সাইন থিটা কি হবে? রুট হয়ে যাবে 1/2 হয়ে যাবে। রুট করলাম না এটাকে, 2 হ্যাঁ হ্যাঁ স্কয়ার থিটা যদি 1/4, তাহলে রুট করলে কি হবে? 1/√1 4/2। তাহলে সাইন 2 থিটা যদি হাফ হয়, তাহলে সাইন কত ডিগ্রির ভ্যালু হাফ? 30 30 ডিগ্রি। তার মানে কি থিটার ভ্যালু কত হয়ে গেল? আমার 30 ডিগ্রি হলো। 30 ডিগ্রি বুঝেছো? যে থিটার ভ্যালু যদি 30 ডিগ্রি হয়, 10 30 কত হবে? 10 30 কত হবে বলো? 10 থিটার ভ্যালু চাইছে আমার এখানে। ঠিক আছে, 30 ডিগ্রি বার করলো। 1/3 10 তাহলে হচ্ছে 1/√3 বুঝতে পেরেছো? √3 হ্যাঁ 1/√3 কিচ্ছু না, তুমি জাস্ট থিটার ভ্যালুটা বার করবে, বসিয়ে দিবে, গল্প। ক্লিয়ার বলো? অঙ্কটা আমি দুবার এইদিকেই করলাম, সাইডটাতেও করলাম। বুঝতে পেরেছো? আমার কাজে লাগলো কি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই জিনিসটা কিন্তু আমার কাজে লাগছে। দেখো, হুম তাহলে এই 3টা ফর্মুলা মুখস্থ করবে, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, কোস স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু 1। খুব খুব ইম্পর্টেন্ট। সেম ভাবে এই অঙ্কটা করতে পারো। tan থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু 0, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ sin থিটা প্লাস cos? আগে রুলসটা দেখি, যেটা দেখালে এটা কি দেখালে দেখাও তো। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তারপরে কি লিখেছো? cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। হয়েছে? হয়েছে। চলো নেক্সট স্লাইড। tan থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু 0, এই যে 0 আছে tan থিটা আর cot থিটা, তাহলে tan এর থিটার ভ্যালু আর cot থিটার ভ্যালু সমান। হুম তাহলে আমাকে দেখো ত্রিকোণমিতিক বক্সের মধ্যে দেখো tan এর কতর ভ্যালু আর cot এর কতর ভ্যালু সমান ভ্যালু আছে, দেখো তো জলদি জলদি। 45 তাহলে থিটার ভ্যালু কত ডিগ্রি? 45 ডিগ্রি। বুঝতে পেরেছো? tan 45 মাইনাস 45 0 হবে, কারণ দুটো সমান। বুঝলে? সমান 0 হবে হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে থিটার ভ্যালু কত পেলাম? 45 ডিগ্রি। বসিয়ে দাও 45 ডিগ্রি, অ্যান্সার বার করো, জলদি জলদি বার করো। sin 45 প্লাস cos 45 কত হয়? sin 45 মানে হচ্ছে 1/√2, cos 45 ও 1/√2। আচ্ছা, তো দুটো সমান। হ্যাঁ তাহলে 1/√2 আর 1/√2 যোগ করলে কি হবে বলো? যোগটা নিশ্চয়ই পারবে। 1/√2 প্লাস 1/√2, এলসিএম হবে √2, 1 প্লাস 1, তাই তো? 1 + 1 হ্যাঁ 2/√2। এই 2 মানে কি? এই দ্বারা কি আমি বলতে পারবো √2 × √2? এইটাকে আমি √2 × √2 করতে পারি। হুম একই না? যাবে, একই না ব্যাপার হ্যাঁ তাহলে 1/√2 একটু কাটা যাবে একটা √2 কেটে যাবে, √2 হবে অ্যান্সার। 1/√2 কেন হবে? √2 অ্যান্সার হবে না, উপরে √2 আছে। তাহলে কোনটা অ্যান্সার হবে? এটা। √2 বুঝতে পারলে? এবার এই অঙ্কটা একটা শিফট হয়ে গেছে। এখান থেকে থিটার ভ্যালুটা তোমাকে বার করতে হবে, বার করে এখানে বসিয়ে দেবে। ফোর cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়ে যাবে, 1টা ডান দিকে চলে গেলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1/4 হয়ে যাবে, cos থিটা ইকুয়াল হয়ে যাবে 1/2। তাহলে cos কত ডিগ্রি? 1/2। একটু আগেই তো বললো। 4 cos স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু হয়ে যাবে 1, কেন? 1টা ওই দিকে ডান দিকে চলে যাবে। এবার cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে? 1/4 হয়ে যাবে।
কি হবে 1/2 হয়ে যাবে, কারণ বোথ সাইডে রুট করবো। বুঝতে পেরেছো? তাহলে cos থিটা যদি 1/2 হয়, cos 60 ডিগ্রি ভ্যালু 1/2, এই থিটার ভ্যালু হয়ে যাবে 60 ডিগ্রি, 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মানে 1045 ডিগ্রি, 1045 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। বুঝেছো কি বোঝেনি বলো? করিয়ে দিই দাঁড়াও। দেখো আমার কি দেওয়া আছে, আমার দেওয়া আছে 4 cos square theta minus 1। এটা দেওয়া আছে, হ্যাঁ তাহলে 4 cos square theta equal to এই 1 টা এদিকে গেলে +1 হয়ে যাবে, +1 হ্যাঁ cos square theta equal to হচ্ছে 1/4, cos theta equal to কি হবে রুট হয়ে যাবে, 1 এর রুট করলে 1 হয়, 4 এর রুট করলে 2 হয়, হাফ। আরে cos কত ডিগ্রি হাফ হয়? 60 ডিগ্রি। দেখো ছকের মধ্যে দেখো cos 60 ডিগ্রি ইকুয়াল টু হাফ। 60 ডিগ্রি তাহলে থিটার ভ্যালু পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে 10 কত হবে? 60 মাইনাস 15 কত হয়? 10 45 হয়। হুম থিটার ভ্যালু যদি 60 হয়, 60 মাইনাস 15 হচ্ছে 15, 45, 10 45 মানে কত? বুঝতে পেরেছো? 10 45 মানে 1। হচ্ছে ক্লিয়ার? হুম আজকে আর এগোচ্ছি না, ঠিক আছে? এগুলো ট্রাই করবো নেক্সট দিন কন্টিনিউ করতে। ঠিক আছে, আরো অনেক আছে। চলো, আশা করি কম বেশি বুঝতে পেরেছো সবাই। এগুলো অ্যাকচুয়ালি কি ইন ডিটেলসে ধীরে ধীরে করতে হয়, তাহলে বেসিক আইডিয়া থাকে তবেই পারবে ঠিকঠাক, নাহলে একটু সমস্যায় পড়তে হবে এই আর কি। কেন একবারে সবকিছু তো মাথায় ঢুকবে না, এটা তো হিউম্যান ব্রেন। ঠিক আছে, চলো আশা করি কিছুটা বুঝতে পেরেছো। চলো আজকে ক্লাসে এইটুকুই থাকলো। থ্যাংক ইউ সবাই। চলো বাই বাই, টেক কেয়ার। বাই